সো আজকে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর মানে আমাদের সিলেবাসে সেকেন্ড পার্টে এন্টার করছি। সেটা হচ্ছে যে সিঙ্গেল ফেজ এসি মোটর। তো সিঙ্গেল ফেজ এসি মোটরের মধ্যে আমরা মেনলি এখন যেটা জানতে চলেছি সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এছাড়াও অন্যান্য মোটর আছে সিঙ্গেল ফেজ মোটরের ভিতরেই। তো আমরা মেনলি এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বা যাকে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরও বলা হয়ে থাকে। যদিও স্প্লিট ফেজ ছাড়াও আরো অন্যান্য টাইপের আছে ইন্ডাকশন মোটর, তো সেগুলো নিয়ে পরে ডিসকাস করা হবে। তো ইন্ডাকশন মোটর এতটা একটা ইম্পর্টেন্ট পার্ট, তারও একটা বড় অংশ হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর। সিঙ্গেল ফেজ মোটর আমরা ইন জেনারেল সব জায়গায় দেখতে পারি, মোটামুটি আমাদের সেটা বিজনেসের হোক, ফ্যাক্টরিতে হোক, ফার্মে হোক, অফিসে হোক, হোম, বাড়ি, যেখানে খুশি আমরা এগুলো দেখতে পারি। কোনো না কোনো ফর্মে সেটা আমাদের কাছে থাকে। প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও ফ্যান থাকে, তোমরা জানো সিলিং ফ্যান, সেটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তাই না? কোথাও এক্সস্ট ফ্যান তৈরি হচ্ছে, সেটা সিঙ্গেল ফেজ মোটর। বাড়িতে যে ছোট পাম্প গুলো ব্যবহার করি আমরা, সেই পাম্প গুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? তো এটা ইন জেনারেল আমরা সব জায়গায় দেখতে পারি। তাই এটাকে কমনলি একটা জিনিস নাম আছে, সেটা হচ্ছে যে একে বহু সময় ফ্র্যাকশনাল হর্স পাওয়ার মোটরও বলা হয়ে থাকে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তো হর্স পাওয়ার মোটর মানে যখন সে মোটরের রেটিং বা ক্যাপাসিটি বা পাওয়ার 1 HP নিচে হয়, তখন সেগুলোকে আমরা ফ্র্যাকশনাল এইচপি মোটর বলি বা ফ্র্যাকশনাল হর্স পাওয়ার মোটর বলে থাকি, ঠিক আছে? তো এই ধরনের ছোট মোটরগুলো বহু অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর 1 হর্স পাওয়ার, 1.5, 2, 3, 5, 10 HP বড় সাইজ পর্যন্ত হয়। কারণ যেখানে সিঙ্গেল 3 ফেজ পাওয়া সম্ভব নয়, সেখানে আমাদের সিঙ্গেল ফেজ দরকার, কিন্তু পাওয়ার যখন বড় দরকার তখন বড় ক্যাপাসিটির ইন্ডাকশন মোটর আমরা ব্যবহার করি। কিন্তু তার পরবর্তীতে অনেক বেশি বড় সাইজের মোটরের ক্ষেত্রে আমরা আর সেটাকে সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করি না, ঠিক আছে? কারণ সিঙ্গেল ফেজ লাইন থেকে এত বেশি পাওয়ারকে কনজিউম করার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস আছে। আর ওই সাইজের মোটর বানানোর তুলনায় 3 ফেজ ইন্ডাকশন মোটর তৈরি করা অনেক কস্ট সেভিং হয়, অনেক ছোট জায়গায় তৈরি হওয়া সম্ভব হয়, আর মেইনটেনেন্স অনেক কমে যায়। আচ্ছা, এবার আমরা দেখবো যে সিঙ্গেল ফেজ মোটরকে কি কি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, সিঙ্গেল ফেজ মোটরের ভিতরে বহু টাইপের ধরন আছে। তোমরা জানতে পারবে যে সিঙ্গেল ফেজ মোটরে অনেক টাইপের হতে পারে, ঠিক আছে? এদের ওয়ার্কিং প্রিন্সিপাল সেম অ্যাজ মানে আমরা যেটা দেখে এসেছি যে 3 ফেজ ইন্ডাকশন মোটর বা ডিসি মোটরের ক্ষেত্রে যেরকম প্রিন্সিপাল দেখে এসেছি সেই ভিত্তিতেই কাজ করে। কিন্তু এখানে ডিফারেন্সটা কি? এখানে সাপ্লাইটা সিঙ্গেল ফেজ, ওয়াইন্ডিং যখন করব তখন আমরা সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং করব। এখানে 3টে ওয়াইন্ডিং সম্ভব নয়, যেখানে 120 ডিগ্রি অ্যাপার্টে বসিয়ে আমরা তাকে থ্রি ফেজ সাপ্লাই দেবো। তো এই ক্ষেত্রে যদি 3টে ওয়াইন্ডিং করে 3টেতে সেম সাপ্লাই দিয়ে দিই, তাহলে নিট রেজাল্ট আমাদের 0 আসবে, টর্ক সেক্ষেত্রে 0 তৈরি হবে। তো একটা 3 ফেজ মোটরকে যদি আমরা একটা সিঙ্গেল ফেজ লাইনের সঙ্গে কানেক্ট করি, তাহলে এটা অবশ্যই তখন চলবে না। তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিছু কিছু প্রসেস আছে যে যার থ্রু আমরা কি করেছি, আমরা আমাদের যে প্রাইমারি লক্ষ্য সেটা হচ্ছে যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা, সেটা দিকে আমরা এগিয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা ভাগটা দেখে নিই। তো বলছি যে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর যেভাবে ভাগ করা হয় তার একটা অংশ হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর। সো রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান হচ্ছে একদম বেসিক ভার্সন মোটরের, ঠিক আছে? রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান। নেক্সট হচ্ছে ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান, ঠিক আছে? ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান। এখন বুঝতে পারবে না যে এগুলো কেন বলা হয়েছে নামগুলো এইভাবে। সবই তো ইন্ডাকশন মোটর, তাহলে ইন্ডাকশনের থ্রুই স্টার্ট হবে, ইন্ডাকশনের থ্রুই রান হবে। কেন এটাকে আলাদা করে ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান বলেছে সেটা আমরা পার্টিকুলার মোটরের ক্ষেত্রে বলতে থাকবো। নেক্সট হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। তারপরে আছে হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর। আরেকটা হতে পারে হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর, ঠিক আছে? নেক্সট শেডেড পোল মোটর, এটাও সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যেই পড়বে। আরেকটা হচ্ছে স্টেপার মোটর, এটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে? এটা আমরা অনেক পরে জানবো এই মোটরটা নিয়ে, স্টেপার মোটর।
আচ্ছা, তো এই যে মোটরগুলো দেখলে না, এই সমস্ত মোটরগুলোর ক্ষেত্রেই আমরা কি করি, আমরা কন্ট্রোলটা যেখানে নিয়ে আসি সেটা হচ্ছে স্টেটর ওয়াইন্ডিং এ বা সেই দিক থেকে। রোটারে স্পেশালি আমরা বিশেষ কিছু করিনি, ঠিক আছে। এবার যদি আমাদের স্পেশালি রোটারের ক্ষেত্রেও কোনো বিশেষভাবে ভাবতে হয়, রোটারটাকে যদি ডিজাইন পাল্টাতে হয়, রোটারের ভেতরের অক্সিলারি যদি জিনিসপত্র কানেক্ট করা হয়, সেই ক্ষেত্রে যদি করা হয়, সেক্ষেত্রে এমন একটা মোটর আমরা দেখেছি যে স্লিপ রিং ইন্ডাকশন মোটর, তাই না? এবার দেখো, তোমরা ইন্ডাকশন মোটর 3 ফেজ দেখেছো, সেখানে রোটারটা একদম রোবাস্ট কনস্ট্রাকশন, কিন্তু স্লিপ রিং এর ক্ষেত্রে সেখানে আলাদা করে ওয়াইন্ডিং করা হয়েছে, স্লিপ রিং লাগানো হয়েছে, কার্বন ব্রাশ দিয়ে বাইরে লাইন নিয়ে আসা হয়েছে। তো সিমিলার ওয়েতে স্লিপ রিং এর ক্ষেত্রে কি করা হয়েছে, রোটারটাকে একটা স্পেশাল ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। কিন্তু এই ওপরে যে মোটরগুলো এতক্ষণ যারা আলোচনা করলাম, এই মোটরগুলোতে স্টেটারটাই একটা মেন জায়গা যেখানে আমরা বিভিন্ন রকম চেঞ্জেস গুলোকে করেছি। কিন্তু যদি আমরা রোটারে কোনো রকম চেঞ্জেস করে থাকি, সেই মোটরগুলোর ক্ষেত্রে যেমন আছে আমাদের কাছে, সেটা হচ্ছে রিপালশন মোটর, আর এটা হচ্ছে সিরিজ মোটর, এসি সিরিজ মোটর। ওকে, একটা হতে পারে রিপালশন টাইপ মোটর, এই মোটরগুলো নিয়েও আমরা আলাদা করে জানবো। ওয়ার্কিং প্রিন্সিপাল সবার সেম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সিরিজ মোটর কিন্তু বিভিন্ন সিচুয়েশনে সেটাকে ডিফারেন্টলি কি করা হয়েছে, ওই ওয়ার্কিং প্রিন্সিপালটা যাতে ফুলফিল হয়, আমাদের রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো ফুলফিল হয়, সেগুলোর জন্য এত টাইপের ভাবে মোটরগুলো তৈরি হয়েছে। তোমাদের কাছে যদি খুব সিম্পল ওয়েতে একটা মোটর বানানোর ইচ্ছা হয়, তখন তোমরা কি করবে, এই যে ফিগার 1 যেটা দেখছো, আমরা বেসিক এখন অপারেশনটা দেখতে চলেছি, তার জন্য বলছি। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এরকম একটা ধরো পোল তৈরি করেছি, তার মাঝখানে একটা রোটার বানিয়েছি। রোটারটা সেই কেমন, স্কুরেল কেজ টাইপ, ঠিক আছে, স্কুরেল কেজ টাইপ রোটার, যেখানে ওই যে গর্ত এখানে গোল গোল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেই স্লটের ভেতরে কন্ডাক্টর গুলো আছে। আর শেষে কি আছে, এই শেষে সবাই কিন্তু কানেক্ট হয়ে আছে একটা রিং দ্বারা, যাকে এন্ড রিং বলে। এদিকেও আছে, ঠিক অপোজিট সাইডেও একটা এন্ড রিং আছে। আর এটা কি, এটা হচ্ছে তোমাদের পোল। পোলটা মেবি হয়তো এখান দিয়ে কানেক্টেড আছে, বাকি ম্যাগনেটিক পাথটা কানেক্ট করছে, বা এটা কোনো একটা গোল ফ্রেমের আন্ডারে এটা আছে আর কি, একটা ম্যাগনেটিক পাথ তৈরি করছে, কমপ্লিট হচ্ছে। তো পার্টিকুলার একটা ছোট্ট মাঝখানে অংশটাকে দেখানো হয়েছে তোমাদের মোটরের। তো সেখানে তোমাদের মনে হবে যে আমরা দুটো পোল তৈরি করলাম, তার মাঝখানে একটা, যেমন ডিসি তে যেরকম পোল তৈরি করেছিলাম না, ডিসি মোটরের ক্ষেত্রে পোল ছিল, এবং পোলের মাঝখানে একটা স্কুরেল কেজ রোটারকে প্লেস করা হলো। আর কি করা হলো, পোলে যেরকম ওয়াইন্ডিং করেছিলাম, আমরা সিম্পল একটা ওয়াইন্ডিং করেছি, ঠিক আছে। এদিকে কিছু তার পেঁচিয়েছি, দিয়ে সেটাকে কন্টিনিউ করে নেক্সট সাইডে, মানে এটা একটাই কয়েল, তার একটা পার্ট হচ্ছে একটা পোলের দিকে, বাকি পার্টটা অন্য পোলের দিকে আছে, দিয়ে ওটাকে বার করে নিয়ে আসা হয়েছে বাইরে। দিয়ে যদি আমরা এসি সাপ্লাই দিই, তাহলে কি হবে দেখো, এসি কারেন্ট মানে সেটা সময়ের সাথে সাথে তার কারেন্টের দিক পাল্টাতে থাকে। সো আমরা ধরে নিচ্ছি যখন পজিটিভ সাইকেলে আছে, সেই সময় কারেন্টটা এখান দিয়ে এই নিচের লিডটা দিয়ে এন্টার করে কয়েলের ভেতর দিয়ে ঘুরে, বাকি এই পাশের কয়েলের ভেতর দিয়ে ঘুরে বাইরে বেরোচ্ছে, ঠিক আছে। যখন পজিটিভ থাকবে তখন কারেন্টের দিক একদিকে থাকবে, যখন নেগেটিভ সাইকেলের দিকে থাকবে তখন কারেন্টের দিক অপোজিটে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখানে তোমরা যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে তৈরি হবে সেটা যদি ডিটারমাইন করে, তাহলে দেখছি যে ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে হচ্ছে, এই যে তোমাদের বইয়ের বাঁ সাইড থেকে ডান দিকে কি করছে, মুভ করছে ম্যাগনেটিক ফ্লাক্সটা। এবার যেহেতু এই সাপ্লাইটা এসি, আর ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে কেমন হবে, ভেরিয়েবল, তাই না, যার মানটা পাল্টাচ্ছে। সিম্পল, এই যে কন্ডাক্টর গুলো আছে রোটারে, সেই কন্ডাক্টরের ভিতরে ইন্ডাকশন হবে, ইন্ডাকশন হয়েছে, আর কন্ডাক্টর গুলো তার ওপেন নেই, দু মাথায় তার শর্ট করা, সে একটা বদ্ধ পথ তৈরি হচ্ছে, তাহলে একটা কারেন্ট ফ্লো করা শুরু করবে। এবার আমরা দেখতে পারবো যে রোটারের যে ওপরের পার্টটা আছে, ওপরের পার্টে যে কন্ডাক্টর গুলো আছে, আর কিছু কন্ডাক্টর নিচের পার্টে আছে, ঠিক আছে। ওপরের পার্টে যে কন্ডাক্টর গুলো আছে, তাতে কি হয়েছে না, ক্রস কারেন্ট তৈরি হয়েছে, মানে কারেন্ট এখান দিয়ে এন্টার নিচ্ছে, কন্ডাক্টরের ভিতরে ঢুকছে, দিয়ে ওই অপোজিট সাইড দিয়ে ওটা বেরোবে। অপোজিট সাইডে বেরিয়ে কোথায় যাবে, অপোজিট সাইডের যে এন্ড রিং আছে তার মধ্যে চলে যাবে। এবার সেই রিং দিয়ে কোথায় যাবে, সেই রিং দিয়ে তার নিচের দিকে যে কন্ডাক্টর গুলো আছে, সেই নিচের দিকে কন্ডাক্টর দিয়ে ঢুকে এই পাশে আমাদের এই সাইডে সামনের দিকে ফ্রন্টের নিচের সাইডে কন্ডাক্টর দিয়ে কারেন্টটা বেরিয়ে আসছে। সো এই ওপরে কন্ডাক্টর দিয়ে কারেন্ট ঢুকছে, দিয়ে পেছন দিকে চলে যাচ্ছে, পেছনে এন্ড রিং এর মধ্যে দিয়ে গিয়ে সেটা নিচের দিকে যে কন্ডাক্টর গুলো আছে পেছনে, সেই কন্ডাক্টর গুলোর মধ্যে দিয়ে এন্টার নিচ্ছে কারেন্টটা, নিয়ে এপাশে বেরিয়ে আসছে। সো আমাদের ফ্রন্টে
নিচের দিকে যে কন্ডাক্টর গুলো আছে এই কটা কন্ডাক্টর দিয়ে সেটা বেরিয়ে আসছে কারেন্টটা, তাই এগুলো ডট কারেন্ট। এখানে এই কারেন্টটা কি হচ্ছে, এই কারেন্টে এই সামনের দিকে যে এন্ড রিং তার মধ্যে এন্টার নিচ্ছে, নিয়ে সেই কারেন্টটা এন্ড রিং এর থ্রু আবার বেরিয়ে এসে নিচের থেকে বেরিয়ে এসে কারেন্টটা আবার উপরে কন্ডাক্টর গুলো দিয়ে এন্টার নিচ্ছে, মানে ঢুকছে। তো এটা হবে এই ক্ষেত্রে উপরের কন্ডাক্টর গুলো ম্যাগনেটিক, উপরে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের দিক, ম্যাগনেটিক ফ্লাক্স, আর হচ্ছে টর্ক, এই তিনটেকে যদি একসঙ্গে দেখতে চাই তাহলে আমরা কোন লকে ইউজ করবো? এখানে এখানে আমরা ইউজ করবো হচ্ছে মোটরিং অ্যাকশন, তাই তো। টর্ক যখনই তৈরি হচ্ছে কোথাও, এই কন্ডাক্টর গুলোর মধ্যে একটা টর্ক তৈরি হবে, তার কারণ কারণ এই কন্ডাক্টর গুলো একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে আর কন্ডাক্টর গুলো একটা কারেন্ট ক্যারি করছে। তাহলে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর কোনো ম্যাগনেটিক ফিল্ডে থাকলে পরে কি হয়, তাতে একটা টর্ক তৈরি হয়। সেই কন্ডাক্টরের কোন দিকে টর্ক হচ্ছে সেটা দেখবো। তো তোমরা তোমাদের অবশ্যই মোটরের জন্য হচ্ছে আমরা কি করব, ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুলস কে অ্যাপ্লাই করব। সেখানে তিনটে আঙুল আছে তোমরা জানো, এগুলোকে তোমরা ক্রমান্বয়ে সাজাও। যদি ঠিক মতন সাজাও তাহলে তোমরা দেখতে পারবে যে ওপর সাইডের যে কন্ডাক্টর গুলো যেগুলো এর মধ্যে দিয়ে ক্রস কারেন্ট যাচ্ছে, দেখো ক্রস আছে না, ক্রস কারেন্ট যাচ্ছে মানে যার ভেতর দিয়ে কারেন্ট গুলো ঢুকে যাচ্ছে, এই কন্ডাক্টর গুলোর ভেতরে কারেন্ট ঢুকছে। তো এই সাইডের কন্ডাক্টর গুলো নিচের দিকে একটা ফোর্স অনুভব করবে, বা এই কন্ডাক্টরের উপরে অ্যাপ্লাই হবে হচ্ছে নিচের দিকে একটা ফোর্স। তো ফোর্সের ডাইরেকশন টপ টু বটম, টপ থেকে নিচের দিকে বটমের দিকে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। সিমিলার ওয়েতে আমরা যদি আবার ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুলস অ্যাপ্লাই করি এই নিচের দিকের কন্ডাক্টর গুলোর উপরে, যার কারেন্টটা এখানে বেরিয়ে আসছে, ম্যাগনেটিক ফ্লাক্স বাঁ থেকে ডান দিকে যাচ্ছে, এই অবস্থায় তোমরা যদি এটাকে সাজিয়ে নাও তাহলে তোমরা দেখতে পারবে যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, উপর দিকে একটা টর্ক তৈরি হচ্ছে। আমি তো এখন হাত দিয়ে দেখাতে পারছি না সামনে তোমাকে, এক্সাক্ট ড্রয়িং বোর্ডের সামনে আমি থাকলে তোমাকে, তুমি নিজে একটু হাত দিয়ে দেখার চেষ্টা করো। জাস্ট ছবিটা যেখানে দেখতে পাচ্ছ সেখানে তোমার বাঁ হাত থেকে সামনে নিয়ে চলে যাও, বুড়ো আঙুলটা উপরের দিকে থাকবে। আচ্ছা, এবার তর্জনীটাকে তোমরা কি করবে, একদম ম্যাগনেটিক ফ্লাক্সের দিকে মানে বাঁ থেকে ডান দিকে দেবে, আর তোমাদের যে মধ্যমা আছে সেটা তোমাদের চোখের দিকে থাকবে। তাহলেই দেখো যে আমরা প্রপারলি সাজিয়ে নিয়েছি, কারণ তর্জনী যেটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সকে দেখাচ্ছে, মধ্যমা তোমার চোখের সামনের দিকে মানে তোমার দিকে কারেন্টটা বেরিয়ে আসছে নিচের কন্ডাক্টরের জন্য, আর তখন থাম্ব বা বুড়ো আঙুলটা কি হচ্ছে ওপরের দিকে আছে, মানে টর্কটা তখন ওপর দিকে দেখাচ্ছে। এটা টর্ক নয়, এটা কি বলে, ডাইরেকশন অফ কন্ডাক্টর, কন্ডাক্টরের ডাইরেকশন, কন্ডাক্টর কোন দিকে যাবে যেদিকে টর্ক অ্যাপ্লাই হবে, তাই না। তার জন্য আমরা বললাম যে টর্কটা উপর দিকে হচ্ছে। তাহলে নিচের পার্টের জন্য উপরের দিকে, আর উপরের পার্টের জন্য নিচের দিকে। উপরের দিক দিয়ে যে কারেন্ট যাচ্ছে নিচের দিক দিয়ে সেই সেম অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, উপরে যতগুলো কন্ডাক্টর নিচে ততগুলো কন্ডাক্টর। সো আলটিমেট কি হবে, আলটিমেট দুটো টর্কই একে অপরকে ক্যান্সেল করবে, মোটরটা যেরকম এই রোটারটা যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তাহলে মোটরে কোনো রোটেটিং টর্ক কিন্তু অ্যাপ্লাই হলো না, এবং মোটরটা কিন্তু ঘুরতেও পারলো না, বা রোটারটা কিন্তু ঘুরছে না। সেকেন্ড হাফে, নেগেটিভ হাফের জন্য এখানে একটা ছবি আছে, নেগেটিভ হাফে কি হয়েছে, কারেন্টের দিক এখন ওপর দিয়ে ঢুকছে, কারেন্টটা এন্টার নিচ্ছে কয়েলের ভেতরে, দিয়ে ফাইনালি এই কয়েলের ভেতর দিয়ে ঘুরে নিচের লিডটা দিয়ে বেরিয়ে আসছে। এতে ম্যাগনেটের ডাইরেকশন কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, তাই তো। আগে ম্যাগনেট বাঁ থেকে ডান দিকে ছিল, এখন ম্যাগনেট ডান থেকে বাঁ দিকে। এতে কি হবে, এতে উপরের দিকে যে কন্ডাক্টর গুলো সেই মুহূর্তে থাকবে তাদের ভেতরে ডট কারেন্ট তৈরি হবে, নিচের দিকে ক্রস কারেন্ট, ঠিক আছে, এইটুকু চেঞ্জেসটা হবে। আর আলটিমেট এই রোটারের যে কন্ডাক্টর গুলো আছে ওপর সাইডে তাদের ক্ষেত্রে টর্ক তখন নিচের দিকে তৈরি হচ্ছে, আর যারা নিচের দিকে আছে তাদের তো উপরের দিকে, আর এগুলো সেম অ্যামাউন্টে টর্ক তৈরি হচ্ছে, একে অপরকে ক্যান্সেল করছে, নিট টর্ক তখন জিরো হচ্ছে, বা মোটর কোনো দিকে একটা স্পেশালি টর্ক আর ডেভেলপ হচ্ছে না, ফলে রোটার ঘুরছে না। কিন্তু একটা জিনিস জানার, যেহেতু এই সাপ্লাইটা এসি সাইনোসয়েডাল, এখানে একটা পালসেটিং টর্ক তৈরি হবে, কারণ টর্কটা একটা টাইমে খুব বেশি হচ্ছে তারপরে টর্কটা খুব কম হচ্ছে, তাই এটা পালস সেটিং টাইপের একটা টর্ক তৈরি করবে। সেই টর্কের জন্য মেবি আমরা একটা এই রোটারটাতে যদি হাত দিই তাহলে একটা ভাইব্রেশন কিন্তু আমরা ফিল করতে পারবো, কিন্তু রোটারটা ঘুরছে না। এইরকম সিচুয়েশনে আমরা যে কোনো একটা দিকে, হয় এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, একটু যদি জার্ক দিই বা একটু যদি ঘুরিয়ে দিই, দেখবে রোটারটা সেই দিকেই ঘোরা শুরু করে দেবে। ওকে, এটা কেন হয় এটা আমরা
তুমি নিজে ভাবার চেষ্টা করবে, এটা তোমাদের ভাবনার জন্য দেওয়া হলো যে এটা কেন হয়। কারণ কিছুই না, আমি তাও একটা তোমাদের একটা নলেজ দিই, তোমরা এটাকে আরো বেশি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে, কারণ সবাই তো সবসময় সবটা বুঝতে পারে না। তো আমি একটু বলে দিচ্ছি ধারণা। সেটা যেহেতু এই রোটারের ফ্লাক্সটা আর হচ্ছে যখন রোটারের ফ্লাক্সটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে রোটার ফ্লাক্স আর স্টেটারের ফ্লাক্স এদের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে, তার ফলে একটা পার্টিকুলার দিকে একটা টর্ক কিন্তু ডেভেলপ করে, দিয়ে রোটারটা সেই দিকে ঘোরা শুরু করে। রোটারটাকে আমরা হাত দিয়ে যেদিকে ঘুরিয়ে দেবো, যদি এটা ক্লক ওয়াইজ দিকে ঘুরিয়ে দিই তাহলে ক্লক ওয়াইজে ঘুরতে থাকবে, যদি দাঁড় করিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরিয়ে দিই তাহলে এটা অ্যান্টি ক্লক ওয়াইজের দিকে কিন্তু ঘুরতে থাকবে। আর একবার ঘুরে গেলে কিন্তু সাফিসিয়েন্ট টর্ক তৈরি করবে লোডটাকে চালানোর মতন, ঠিক আছে, সেটা কিন্তু চালাতে পারবে। তাহলে বেসিক কনস্ট্রাকশনে যেটা আমাদের সবচেয়ে বেশি বুঝতে পারলাম যে টর্কটা ইন জেনারেল কিন্তু ডেভেলপ হচ্ছে না, কনস্ট্রাকশনটা বুঝতে পারলাম। প্রবলেম কি দেখতে পারলাম? প্রবলেম দেখলাম যে এই মোটরটা সেলফ স্টার্টেড নয়, মানে নিজে থেকে নিজে স্টার্ট কিন্তু হয় না। এই যে একদম বেসিক আইডিয়া, এই আইডিয়ার পরে আমরা কি করেছি যে কি করে নিজে থেকে নিজের ভেতরে টর্ক তৈরি করতে পারে, এই খানের জন্যই আমরা কি করেছি তখন হচ্ছে নিজে থেকে নিজেই একটা পার্টিকুলার ডাইরেকশনে, যে মোটরটা যদি টর্ক তৈরি করতে তাহলে তাহলে সেই ডাইরেকশনে ঘোরা শুরু করবে, আর কন্টিনিউয়াসলি যাতে সেই দিকেই ঘুরতে পারে তার জন্য আমাদের যত ভাবনা চিন্তা। এই ক্ষেত্রে আমাদের একটা নতুন একটা ধারণা আসে, সেটা হচ্ছে যে একটা ওয়াইন্ডিং নয়, সেকেন্ড আর একটা ওয়াইন্ডিং থাকবে, যে ওয়াইন্ডিংটাকে আমরা বলেছি যে বহু ক্ষেত্রে আমরা তাকে অক্সিলারি ওয়াইন্ডিং বলি, বা তাকে আমরা কি বলি, স্টার্টিং ওয়াইন্ডিং বলে থাকি, বা স্টার্টিং কয়েল বলে থাকি। আর এই মেন ওয়াইন্ডিং, এটাকে আমরা মেন ওয়াইন্ডিং বলে থাকি বা রানিং ওয়াইন্ডিং বলে থাকি, ঠিক আছে, বা যাকে আমরা প্রাইমারি ওয়াইন্ডিংও বহু ক্ষেত্রে বলে থাকি। প্রাইমারি সেকেন্ডারি হলে মেন অক্সিলারি বলতে পারবো, আর কি বলতে পারবো, স্টার্টিং রানিং বলতে পারবো, আর রানিং স্টার্টিং বলতে পারবো। তাহলে মেন ওয়াইন্ডিং কে আমরা রানিং ওয়াইন্ডিং বলবো, যেটা কন্টিনিউয়াসলি রান ঘটনাটা সবসময় হবে, রানিং হয়ে গেলে মোটরটা চলতেই থাকবে, তো সেই সময় রানিং ওয়াইন্ডিং। আর শুরুর জন্য যে ওয়াইন্ডিংটা একটা প্রয়োজন একটা কয়েলের, সেটা হচ্ছে স্টার্টিং। তাহলে স্টার্টিং ওয়াইন্ডিং কি কাজ করবে? সে করবে যে স্টার্টে হেল্প করতে। স্টার্টে হেল্প করা কেন প্রয়োজন? কারণ মোটর শুরুতে কোনো একটা দিকে টর্ক ডেভেলপ করে না, তাহলে স্টার্টিং ওয়াইন্ডিংটা কি করবে? সেইটা করতে সাহায্য করবে। স্টার্টিং ওয়াইন্ডিং এর স্ট্র্যাটেজিক্যালি প্লেসমেন্ট, তার ফ্লাক্স, সবকিছু একসঙ্গে মিশে গিয়ে কি হবে, হয় সেটা ক্লকওয়াইজ ডাইরেকশনে একটা টর্ক তৈরি করবে, নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। এই ঘটনাটাকেই আমরা আমাদের থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে জানি, যে তার প্রিন্সিপালে আমরা দেখেছি যে আমরা যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি কোনোভাবে, এই সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রেও আইডিয়াটা সেমই। এখানেও আমরা কি করি, দুটো ওয়াইন্ডিং এর হেল্পে বা কোনো ক্ষেত্রে স্পেশালি পোলের মাথাকে চেঞ্জ করে আমরা চেষ্টা করি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বেসিক ক্রাইটেরিয়া, যার জন্য সেটাকে অ্যাচিভ করতে গিয়ে আমরা বহু রকম পদ্ধতিতে দেখেছি যেটা করা সম্ভব, তাই ডিফারেন্ট কাইন্ড অফ মোটর আমরা তৈরি করতে পেরেছি। যেরকম রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর, ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর, ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, শেডেড পোল মোটর, স্টেপার মোটর, তাই তো? এরপরেও রিপালশন মোটর, সিরিজ মোটর, এসি, এগুলো আছেই। এটা এত টাইপের মোটর আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। থ্রি ফেজ এসির ক্ষেত্রে সুবিধা হচ্ছে তিনটে কয়েলকে টোটাল স্টেটারের ভিতরে আমরা 120 ডিগ্রি অ্যাপার্টে অ্যাপার্টে বসিয়ে আমরা অ্যাচিভ করেছিলাম যে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। কারণ থ্রি ফেজ এসি কি হয়, তিনটে ফেজের এসি একতালে তো চলে না, তাদের মধ্যে কি আউট অফ ফেজ থাকে, তারা একে অপরের থেকে, তারা একে অপরের থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে থাকে বা কেউ এগিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে থ্রি ফেজ সাপ্লাই নিয়ে তিনটে ওয়াইন্ডিং এ দিয়ে দিলে তার ভিতরে যে ম্যাগনেটটা তৈরি হয় সেটাও কি হয়, সেটাও কোনো একটা পার্টিকুলার জোনে তার ঘনত্বটা বাড়তে থাকে, অন্য সাইডে তার অপোজিটেও আবার সেই ঘনত্বটা বাড়ে, বা কোনো একটা অন্য জোনে একদিকে নর্থ পোলের তৈরি করতে থাকে, তো অন্য একটা সাইডে সাউথ পোল তৈরি করে। কিন্তু এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সেটা কি আস্তে আস্তে শিফট করতে থাকে সময়ের সাথে সাথে। ফ্রিকোয়েন্সিটা যেরকম ভাবে চলতে থাকে সময়ের সাথে সাথে, যদি সাপ্লাই লাইনের ভোল্টেজ গুলো বাড়ছে কমছে হতে থাকে, তো এগুলো মাইক্রো সেকেন্ড টাইমে হয় সবকিছু। মাইক্রো সেকেন্ড টাইমে এই ঘটনাগুলো একের পর এক রিপিট হয়ে যাচ্ছে, আর 1 সেকেন্ড হলে তো বহুবার ঘটছে। তো আমি সেই সময়টাতেই বলছি, যখন চেঞ্জেসটা হচ্ছে তখন ম্যাগনেট তৈরি হচ্ছে, ম্যাগনেটের মান পাল্টাচ্ছে, তার ভিত্তিতে কি হচ্ছে, তার ভেতরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে।
কিন্তু এসি মোটরে সিঙ্গেল ফেজ এসি ইন্ডাকশনের ক্ষেত্রে যেটা প্রবলেম আমরা দেখছি সেটা হচ্ছে একটা মাত্র ওয়াইন্ডিং করে দুটো পোল তৈরি করে রোটার রাখলে পরে সেই রোটারটা নিজে থেকে টর্ক ডেভেলপ করে না। তো তার জন্য আমাদের কি প্রয়োজন, তার জন্য আমাদের নেক্সট বললাম যে একটা ওয়াইন্ডিং এর সহযোগিতা নিয়েছি, তাকে আমরা কি বলি যে অক্সিলারি বাইন্ডিং। সো এটা হচ্ছে তোমাদের বইয়ের নেক্সট পার্টে যেখানে বলেছে যে প্রডিউসিং এ রোটেটিং ফিল্ড ফ্রম 290 ডিগ্রি আউট অফ ফেজ ফিল্ড। দেখেছো এখানে বলে দিয়েছে যে আমাদের দরকার হচ্ছে রোটেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা, কারণ আমরা থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে দেখে এসেছি যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারলেই তার মধ্যে রোটারকে প্লেস করলে রোটারটা সেদিকে ঘোরা শুরু করে, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ঘুরছে। সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে দেখলাম ম্যাগনেটিক ফিল্ড তো ঘুরছে না, সেটা বাড়ছে কমছে, আর তার ফলে রোটারের ভেতরে একটা টর্ক তৈরি হচ্ছে, কিন্তু দুটো কন্ডাক্টরের টর্ক একসঙ্গে মিলে গিয়ে একে অপরকে নালিফাই করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা সিঙ্গেল ফেজ এসি মোটরে। তো সেটাকে আমরা কি করে অ্যাচিভ করেছি, দেখো ওখানে আমরা সেই ক্ষেত্রে কি করেছি, প্রথম মোটরটার ছবিটা নিলাম, মনে করো এর থেকে এই ফার্স্ট পোলের থেকে 90 ডিগ্রি পরে আর একটা এখানে একটা পোল অ্যাটাচ করেছি, ঠিক আছে, আর তার 90 ডিগ্রি পরে সেকেন্ড পোল, তার 90 ডিগ্রি পরে আর একটা থার্ড নম্বর পোল, আর এটা ফার্স্ট পোল, ফোর্থ নম্বর পোল, সরি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড পোল। সো এই যে ওপর দিকে আর নিচের দিকে যে দুটো এক্সট্রা পোল তৈরি করলাম, এখানে মনে করো আমরা কি করলাম, ওয়াইন্ডিং করলাম। এইখানে যেরকম বাঁ সাইড আর ডান সাইডের পোল দুটোর মধ্যে একটা ওয়াইন্ডিং করেছি, ওর ক্ষেত্রে মনে করো যে আমরা কি করছি, আমরা ওপর আর নিচের একটা এক্সট্রা পোল তৈরি করছি, ঠিক আছে। এইভাবে তৈরি করে সেখানে একটা ওয়াইন্ডিং করলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রথম দুটো পোলের পেয়ার যখন ম্যাগনেট তৈরি করবে তখন যাতে সেকেন্ড পোলের দিকটা ম্যাগনেটের মান অনেক কম হয়, সেকেন্ড পেয়ারটার ম্যাগনেটের মান যাতে কম হয়, বা কি হয় তাদের ম্যাগনেটের মান এই পোলের তুলনায় যাতে বেশি হয়, এরকম যদি কিছু একটা করতে পারি তাহলে কি হবে, আলটিমেট হচ্ছে এই দুটো পোলের ম্যাগনেটিক ফ্লাক্স, ধরে এই আমাদের বাঁ দিকের পোলটা আর তার অ্যাডজাসেন্ট ওপরের দিকে টপের পোল, এই দুটো ম্যাগনেটিক ফ্লাক্স কি সেটা মিলে একটা ম্যাগনেটিক ফ্লাক্স যেমন তৈরি করছে, সিমিলার ওয়েতে এই পাশ এই রাইট সাইডের পোল আর নিচের দিকে যে পোল তাদের ম্যাগনেটিক ফ্লাক্স ধরো সেম সেম পোল তৈরি করছে, তারা এটা নর্থ তৈরি করছে, নিচের দিকের পোলটা নর্থ তৈরি করছে, তো তাদের রেজাল্ট্যান্ট যেটা হবে সেই দিকে ম্যাগনেটিক ফ্লাক্সের দিক হবে, ঠিক আছে। এবার আস্তে আস্তে যদি ওপরের দিকের কোন একটা মুভমেন্টে যদি ওপরে পোল দুটো ক্যান্সেল হয়ে যায় তখন ম্যাগনেটিক ফ্লাক্স মেন পোলটা দায়ী হবে। এই জায়গায় আমি যেভাবে বলছি হয়তো মেবি কারো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যেটা বলছি যে এখানে যখন একটা এক্সট্রা পোল বানিয়েছি না তখন কি করেছি, এই কয়েলের পরে নেক্সট 90 ডিগ্রি অ্যাপার্টে আর একটা কয়েল তৈরি করা আছে, তার 90 ডিগ্রি পরে আর একটা কয়েল, আর তার 90 ডিগ্রি পরে আর একটা কয়েল, ঠিক আছে। এখন বাঁ দিক আর ডান দিকের দুটো এক করে একটা সাপ্লাই বানানো, দুটো টার্মিনাল বেরিয়েছে, আর টপ আর নিচের পোল দুটোর কানেকশনকে এক করে আমরা আরো দুটো টার্মিনাল বার করেছি, তাহলে মোট 4টে টার্মিনাল পেলাম আমরা, বা দুটো ওয়াইন্ডিং পেলাম। এই দুটো একটাই তো ওয়াইন্ডিং জাস্ট ভেঙে আছে, পোলের এইদিকে গেছে ওইদিকে, আর ওপর থেকে নিচে যে পোল দুটো আছে তাতে একটা ওয়াইন্ডিং করা আছে, তার জন্য আরো দুটো, মোট 4টে টার্মিনাল পেলাম, ঠিক আছে। এদেরকে আমরা এবার বিভিন্ন রকম ভাবে কানেক্ট করব, করে করে আমরা ডিফারেন্ট টাইপের মোটর তৈরি করতে পেরেছি। যেরকম প্রথম আমরা দেখি রেজিস্ট্যান্স স্টার্ট ইন্ডাকশন রান মোটর, সেই মোটরের ক্ষেত্রে কি আছে, দুটো সেপারেট ওয়াইন্ডিং আছে, ঠিক আছে, একটাকে তুমি মেন ওয়াইন্ডিং বলছো আর একটাকে অক্সিলারি ওয়াইন্ডিং। একজনকে রানিং ওয়াইন্ডিং বললে মেইনকে যেরকম রানিং ওয়াইন্ডিংও বলা হয় সেভাবে অক্সিলারি ওয়াইন্ডিংকে স্টার্টিং ওয়াইন্ডিংও বলা হয়। এই দুটো ওয়াইন্ডিং এ কি হয়, দুটো ওয়াইন্ডিং এ কিছু কিছু বৈশিষ্ট্যকে হয় পরিবর্তন করি, বা তাদের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টকে আমরা কি করি, ডিফাইন করি। ডিফাইন মানে ভ্যালুগত ভাবে না, তাদের ফেজ অ্যাঙ্গেলের মধ্যে। ওকে, সো আমি একটুখানি একটা প্রপার জায়গায় আসতে দাও, এখানে হেল্প পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি জিনিসটাকে বলার জন্য। ওকে, একটা ছবি আছে দেখো, ফিগার 3, ফিগার 3 তে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াইন্ডিং আর এখানে আরেকটা ওয়াইন্ডিং, দুটো কয়েল। এবার কয়েলটা কিভাবে কানেক্ট হয়েছে এটা পরে দেখছি আমরা, ঠিক আছে। সো এখন দুটো কয়েল দেখতে পাচ্ছ তো, আচ্ছা দুটো কয়েল কোথায় কোথায় আছে তোমরা সেটা জানো, এইটা একটা কয়েলের সেট,
আর ওপর নিচে একটা কয়েলের সেট আছে। এইবার দুটো কয়েলকেই একটা কানেকশন করে আমরা কি করেছি, সাপ্লাই দিয়েছি। সে কানেকশনটা মেবি এটা, ঠিক আছে। এইভাবে কানেকশন করার ফলে কি হয়েছে বলতো, দুটো ওয়াইন্ডিং দিয়ে কারেন্ট যাচ্ছে। কারণ প্রথমটা মেন ওয়াইন্ডিং, এই লাইন থেকে লাইনটা এসে নিউট্রালের দিকে যাচ্ছে বা নিউট্রাল থেকে গিয়ে লাইনে যাচ্ছে। সিমিলারলি লাইন থেকে বেরিয়ে কারেন্টটা সেন্ট্রিফুগাল সুইচ, এখানে একটা এক্সট্রা জিনিস আছে, এটা কি দরকার নেই জানার, পরে জানছি আমরা। এখান থেকে কারেন্টটা গিয়ে কি করছে, সেটা এই ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে নিউট্রালে যাচ্ছে বা নিউট্রাল থেকে কারেন্টটা গিয়ে এখানে যাচ্ছে। সো বেসিক্যালি দুটো কয়েল কিভাবে আছে, প্যারালালি আছে কিন্তু কানেক্ট করা, ঠিক আছে। শুধু এই কয়েলটার সঙ্গে সিরিজে এই সেন্ট্রিফুগাল সুইচটা কানেক্ট করা হয়েছে। ওটা কেন করা হয়েছে, কি জিনিস, সেটা আমরা পরে জানছি। তো দুটো ওয়াইন্ডিং কে প্যারালালি কানেক্ট করা হয়েছে। করে আমরা কি করতে চেয়েছি, দেখো দুটো কয়েলের ক্ষেত্রে যেটা অক্সিলারি ওয়াইন্ডিং, সেটাকে এমন ভাবে তার দিয়ে পেঁচিয়েছি, খুব সরু তার হতে পারে সেটা, কম্পেয়ার টু মেন ওয়াইন্ডিংটা পেঁচানোর টাইমে আমরা কি করছি, খুব সরু তার ব্যবহার করছি, যার রেজিস্ট্যান্সটা বেশি। আর পাক সংখ্যাটা হয়তো কম দিয়েছি, এরকম করতে পারি। এর ফলে কি হয়েছে, এই ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে যে কারেন্টটা তো যাবে যাবে, সেই কারেন্টটা কি হবে, সাপ্লাই ভোল্টেজের তুলনায় কম পিছিয়ে যাচ্ছে। দেখো মাত্র 15 ডিগ্রি পিছিয়েছে, ঠিক আছে। কিন্তু মেন ওয়াইন্ডিং করার সময় দেখা যাচ্ছে এটা থিক ওয়্যার ব্যবহার করেছি, যার ক্ষেত্রে রেজিস্ট্যান্স মান কমে গেল, কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান অনেক বেশি। কয়েলটা হয়তো অনেক বেশি সংখ্যক পাক দেওয়া হয়েছে, সো কয়েলটা হয়তো কোরের খুব ডেপথের মধ্যে বসানো হয়েছে। এই সমস্ত ভাবে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান বাড়াতে পারি। তাহলে প্রথম কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান কম, সেকেন্ড কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের মান কি বেশি। তাহলে প্রথম কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা কম পিছিয়ে পড়বে, সেকেন্ড কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দেখো সেটা অ্যারাউন্ড 40 ডিগ্রি পিছিয়ে গেছে, ঠিক আছে কারেন্টটা। আমরা জানি যে এসি কারেন্ট যে কোনো ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের ভেতর দিয়ে গেলে কি কারেন্ট পিছিয়ে পড়ে ভোল্টেজের তুলনায়। সো বোথ কারেন্টই পিছিয়ে পড়েছে। মেন ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে যাওয়া কারেন্ট, যেটা আই মেন কারেন্ট বলতে পারো, আর একটা হচ্ছে অক্সিলারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, আই বা স্টার্ট কারেন্টও বলতে পারো, যে কারেন্টটা এর ভেতর দিয়ে যাচ্ছে সেটা স্টার্ট কারেন্ট, আর এর ভেতর দিয়ে যেটা সেটা রান কারেন্ট বা মেন কারেন্ট, যেটা খুশি নাম বলো। তো দুটো কারেন্টই পিছিয়ে পড়ছে, কিন্তু স্টার্ট কারেন্টের তুলনায় মেন কারেন্টটা কি হচ্ছে, অনেক বেশি পিছিয়ে পড়ছে। এই ক্ষেত্রে দুটো কারেন্টের ভেতরে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ডিফারেন্স তৈরি হচ্ছে। দেখো এখানে কত ডিগ্রি হবে, এটা যদি 15 ডিগ্রি হয় আর এই টোটালটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত আছে, 25 ডিগ্রি, তাই না। তো দুটো কারেন্টের মধ্যে 25 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু তৈরি হয়েছে। আর দুটো কারেন্টের ভেক্টর ভাবে আমরা যোগ করেছি প্যারালালোগ্রাম থিওরি অনুসারে, করে আমরা দেখো টোটাল যে এটা পেয়েছি, এটাকে কি বলেছি, লাইন কারেন্ট। তার মানে এই লাইন থেকে যে কারেন্টটা এখানে ঢুকছে সেটা লাইন কারেন্ট, সেটার মান হচ্ছে এই টোটাল এই বাহুটার লেন্থ যতটা ততটা তার মান। তাহলে ওন স্টার্টিং কারেন্ট আর মেন ওয়াইন্ডিং এর কারেন্টের তুলনাও সেটা কি, লাইন কারেন্ট বড়। আচ্ছা, লাইন কারেন্ট সামাও কোনো একটা অ্যাঙ্গেলে আছে, যেটা 15 ডিগ্রি থেকেও বড়, আবার টোটাল মেন কারেন্ট যেটা 40 ডিগ্রি পিছিয়ে গেছে তার থেকেও ছোট অ্যাঙ্গেলে আছে, তাই এদের মাঝখানে কোথাও একটা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র লাইন কারেন্ট আর হচ্ছে মানে স্টার্টিং কারেন্ট, মেন কারেন্ট আর লাইন কারেন্টের মধ্যে যে রিলেশনসটা সেটা এখানে দেখানো হচ্ছে। কিন্তু এখানে দুটো জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে স্টার্টিং কারেন্টও পিছিয়ে গেছে কিন্তু কম পিছিয়েছে, মেন কারেন্টটা অনেক বেশি পিছিয়ে গেছে, অনেক বেশি অ্যাঙ্গেলে পিছিয়েছে। ফলে এই দুটো কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাদের মধ্যে কি আছে, একটা অ্যাঙ্গেল আছে, তারা এবার একসঙ্গে আর কিন্তু যাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, দুজনই নর্থ সাউথ পোল তৈরি করলেও, আবার অপোজিটে সাউথ নর্থ তৈরি করলেও একই সঙ্গে করছে না, একই টাইমে করছে না। একজন আগে করবে, তার কিছুক্ষণ পরে নেক্সট জন করবে। কারণ এই টোটাল সিস্টেমটা কি হয় আমরা জানি, যেটা একটা রোটেটিং ভেক্টরে যদি নিয়ে যায়, তাহলে আমরা জানি যে এই লাইন ভোল্টেজটা আস্তে আস্তে ঘুরতে থাকে সময়ের সাথে সাথে, কারেন্ট গুলো তার পেছনে ফলো করছে, এই নেক্সট কারেন্টটাও তার পেছন পেছন ফলো করছে। তো আমরা যদি অবজার্ভ হয়ে কোনো একটা পয়েন্ট থেকে যদি তাকে দেখি, কোনো একটা কারেন্ট আগে পাস করবে, তাহলে যে কারেন্টটা আগে পাস করছে সেখানে আগে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে বা সেই পার্টিকুলার পোলটা তৈরি হচ্ছে। তারপরে নেক্সট কিছুক্ষণ পরে যে কারেন্টটা ওখান দিয়ে পাস করবে, তখন হচ্ছে কি হবে, তখন সেখানে হচ্ছে নেক্সট ওই আগের পোলটা তৈরি হবে। তাহলে দুটো কারেন্টের মধ্যে, দুটো কয়েলের ভিতর দিয়ে যাওয়া কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে পেরে আমরা কি বানাতে পেরেছি, দুটো ডিফারেন্ট টাইমে একটা ম্যাগনেট তৈরি হচ্ছে সেটা বানাতে পেরেছি।
তাহলে একদম খুব সিম্পল, আমি যদি কোনো ম্যাগনেটের ছবি না বোঝাই, তাহলে মনে করো যে বাঁ দিকের এই পোলটা নর্থ তৈরি করেছে, তখন এটা সাউথ। আমরা উপরেরটাতে মনে করছি যে কারেন্ট তখন খুব কম মান, তো তার জন্য ছেড়ে দিলাম। একদম দুটো স্পেশাল কেসে দেখাচ্ছি, তখন হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্টটা কি হচ্ছে, যাচ্ছে, কিন্তু ওপর দিকে এত কম ম্যাগনেট তৈরি করছে যে ওকে নেগলেক্ট করলাম। তখন এই এই জায়গাটা নর্থ থাকবে, এখানে সাউথ থাকবে। এবার আস্তে আস্তে এই কারেন্টের মানও কমতে থাকবে। তখন দেখা যাচ্ছে ওপরের দিকে যে পোল আর নিচের দিকে যে পোল, তার মধ্যে দিয়ে কারেন্টের মান বাড়ছে। ঠিক আছে? তখন ওপরটা দেখা যাচ্ছে নর্থ তৈরি করছে, নিচেটা সাউথ। কারেন্ট বাড়ার সাথে সাথে ওপরের নর্থ মাথাটাও স্ট্রং হচ্ছে। তোমার ক্ষেত্রে কি দেখে মনে হবে? তোমার ক্ষেত্রে মনে হবে যে বাঁ দিক থেকে নর্থ পোলটা আস্তে আস্তে শিফট হয়ে ওপর দিকে চলে গেল, টপের দিকে। সিমিলার ওয়েতে তোমার মনে হবে ডান দিকে থাকা সাউথ পোলটা আস্তে আস্তে শিফট হয়ে হয়ে সেটা নিচের দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে এদের আবার মেন ফ্লাক্স গুলো বাড়ছে, তখন এইখানে নর্থ তৈরি হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে সাউথ তৈরি হচ্ছে। আর এদের তখন ফ্লাক্সের মান কমছে। যেহেতু দুটো ডিফারেন্ট টাইমে ঘটনাটা ঘটছে, তাই দুজনে একসঙ্গে একটা ঘটনা হবে না। দুজনের মানই একসঙ্গে বাড়বে, একসঙ্গে কমবে না, একজন আগে একজন পিছিয়ে থাকবে। ফলে এর মান যখন আমার নর্থের দিকে এই মাথাটা নর্থের মান বাড়ছে, তখন দেখা যাচ্ছে এদিকে নর্থটা কমছে। তো আস্তে 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 তোমাদের মনে হবে যেন এই নর্থ ম্যাগনেটটা যেন এদিকে শিফট করছে। সিমিলার ওয়েতে এইভাবে এই নর্থটা আস্তে আস্তে এই নিচের দিকে আসবে, নিচের থেকে আবার হচ্ছে বাঁ দিকেরটাতে চলে যাবে। ঠিক আছে? ফলে আমরা যদি এইটাকে ট্রেস করতে পারি, তাহলে আমরা দেখবো যে এর ভিতরে মনে হবে যেন সময়ের সাথে সাথে ম্যাগনেটের ঘনত্বটা এমন ভাবে পাল্টাচ্ছে, তাতে মনে হবে যে আস্তে আস্তে যেন এই ম্যাগনেটটা ঘুরছে বলে। ঠিক আছে? সেটাকেই তোমাদের সাইনোসয়েডাল এসি ওয়েভের ওয়েভ, যেটা দুটো বাইন্ডিং দিয়ে দুরকম কারেন্ট যাচ্ছে পুরো। এরা যেটা দেখিয়েছে এদের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় দেখিয়েছে দেখায়নি, এটা ম্যাক্সিমাম দেখিয়েছে। এই ছবিটা একটু অন্য, এই পার্টিকুলার কারেন্টের জন্য এই ছবিটা না। এখানে একদম 90 ডিগ্রি অ্যাপার্টে আছে বলে একে অপরের থেকে। আচ্ছা, এটা এটা হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে যে কয়েল গুলো প্লেসমেন্টও 90 ডিগ্রি অ্যাপার্টে হয়েছে, বসানো হয়েছে। ঠিক আছে? আর কারেন্ট গুলো কি হচ্ছে, দুটো কয়েলের মধ্যে দিয়ে যে মানের কারেন্টই যাক না কেন, কিন্তু কারেন্ট গুলো একসঙ্গে যাচ্ছে না, মানে একই তালে যাচ্ছে না। কি হচ্ছে, একজন এগিয়ে বা একজন পিছিয়ে আছে। মেন ওয়াইন্ডিং এর কারেন্ট এই ক্ষেত্রে আমরা দেখলাম যে পিছিয়ে আছে বেশি, আর অক্সিলারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কারেন্টটা কি হচ্ছে, কম পিছিয়ে আছে। না, অক্সিলারি ওয়াইন্ডিংটা মধ্যে দিয়ে কারেন্টের মান আগে বাড়বে, তার পেছন পেছন বাড়তে থাকবে মেন ওয়াইন্ডিং। অক্সিলারির মধ্যে দিয়ে কারেন্ট যদি কমা শুরু করে, ফার্স্টে কমা শুরু করবে, তারপরে কিছুক্ষণ পরে মেন ওয়াইন্ডিং এর ভেতর দিয়ে কারেন্টটা কমা শুরু করবে। ঠিক আছে? আবার কমতে কমতে এ যদি নেগেটিভের দিকে যাওয়া শুরু করে, তার কিছুক্ষণ পরে এ নেগেটিভের দিকে যাওয়া শুরু করবে। এ আবার যদি নেগেটিভের দিকে থেকে ভ্যালুটা যদি আবার কমতে থাকে, সরি বাড়তে থাকে, বেড়ে বেড়ে জিরোর দিকে আসতে থাকে, তাহলে তার কিছুক্ষণ পরে এও কি করবে, এর ভ্যালুটা নেগেটিভ থেকে মানটা কমতে কমতে জিরোর দিকে যেতে থাকবে, বাড়তে বাড়তে জিরোর দিকে যেতে থাকবে। তো এইভাবে এসি সাইকেলটা যেভাবে চলতে থাকবে, সেইভাবে এরা পুরো নিজেদেরকে কমপ্লিট করবে। যদি এতক্ষণ পর্যন্ত কারোর কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে দুটো কয়েল আমরা নিয়েছি, দুটো কয়েলকে 90 ডিগ্রি অ্যাপার্টে অ্যাপার্টে বসিয়েছি। কিন্তু কয়েলগুলোর নিজস্ব বৈশিষ্ট্যের জন্য, কারণ রেজিস্ট্যান্সের মান ডিফারেন্ট হওয়ার জন্য, মেন ওয়াইন্ডিং আর স্টার্টিং ওয়াইন্ডিং, এদের মধ্যে রেজিস্ট্যান্সের মান আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের মান ডিফারেন্ট হওয়ার জন্য, এদের ভেতর দিয়ে কারেন্টও কি হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাচ্ছে। মানে এরা একতালে যাচ্ছে না কারেন্টটা, কারোর কারেন্ট এগিয়ে আছে, কারোর কারেন্ট পিছিয়ে আছে। ঠিক আছে? এর ফলে কি হয়েছে, এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে না, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, একটা রোটারি নেচারে পরিণত হবে। তো সেটাকেই এক্সট্রিম ভাবে একটা এক্সট্রিম এক্সাম্পল নিয়েছে, যেখানে যদি দুটো কারেন্ট আউট অফ ফেজ হয়ে যায়, 90 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যায়, এই যে দুটো কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত আছে এখানে, 25 ডিগ্রি, তাই তো? এই 25 ডিগ্রিটা বাড়তে বাড়তে দুটো কারেন্টের মধ্যে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়, তো সেই রকম সিচুয়েশনে একটা কারেন্ট যখন জিরো, তখন ওই কারেন্টটা কি হয়, ম্যাক্সিমাম মান। যখন এর মানটা বাড়তে বাড়তে 45 আসবে, ওর মানটা কমতে কমতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মানটা কি হবে, একই জায়গায় আসবে। তারপরে এর মানটা আরো আপে রাইজ করতে থাকবে, কারেন্টের মান। তো তখন ওই কারেন্টটা কি ফল করতে থাকবে, যখন 90 ডিগ্রি চলে যাবে, 90 ডিগ্রি 90 ডিগ্রি যাওয়ার পরে কি হবে, এর মান জিরো হলে ও তখন ম্যাক্সিমাম মান। সো দুটো ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে দুরকম কারেন্ট যাচ্ছে, মানে কারেন্টের মান হয়তো সমান, কিন্তু তারা একসঙ্গে চলছে না, একই তালে যাচ্ছে না। ঠিক আছে? তারা আউট অফ ফেজ আছে, বা তাদের মধ্যে একটা কি আছে, ফেজ ডিসপ্লেসমেন্ট আছে।
বা তাদের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? এর ফলে কি হচ্ছে, সময়ের সাথে সাথে আমরা দেখতে পারবো যে কয়েলগুলোর ভেতরে ডিফারেন্ট দিকে, প্রথমে দেখো এটা এই দিকে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করছে, পরে এটা সরে এদিকে হলো, তারপরে এটা এদিকে হলো। সো এখানে ভুল লিখেছে, এদিকে নর্থ দেখিয়েছে, এদিকে সাউথ দেখিয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্স এদিকে দেখাচ্ছে, ভুল করেছে। সেখান থেকে আবার তারপর আস্তে আস্তে উপর দিকে এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, তারপরে এদিকে যাচ্ছে। এটা হচ্ছে জাস্ট, এটা হচ্ছে একটা হাফ সাইকেল। দেখো এই ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে একটা হাফ সাইকেল। বাকি নেক্সট হাফের জন্য কি হবে, নেক্সট হাফের জন্য এটা উপর থেকে আবার ঘুরতে ঘুরতে এই রিপিটেশনটা হয়ে হয়ে সম্পূর্ণ আগের পজিশনে ফিরে আসবে। তো কমপ্লিট একটা সাইকেল আঁকলে পরে দেখতে পাচ্ছি যে এই দুজনের দ্বারা তৈরি হওয়া যে ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা কি হচ্ছে, রোটেটিং এর নেচারে হচ্ছে, তারা ঘুরছে, ঠিক আছে? তো এর ফলে আমরা এই সেন্ট্রিফুগাল সুইচটা কেন কানেক্ট করছি, একটা কারণ হচ্ছে, একদম ফার্স্ট ছবিতে যেটা দেখলাম, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই মোটরটাকে যদি আমরা হাত দিয়ে ঘুরিয়ে দিই একবার, সে একবার রানিং হয়ে যায়, তারপরে এই একটা মাত্র ওয়াইন্ডিং এর থ্রু জিনিসটা চলতে পারে, তখন আর দুটো ওয়াইন্ডিং এর কোনো প্রয়োজন নেই, এক্সট্রা কোনো পোলের প্রয়োজন নেই, ঠিক আছে? জাস্ট একবার যদি ঘুরিয়ে দেওয়া যায় তাহলে সেই দিকেই ঘুরতে থাকে। এইখানেও এই মোটরের ক্ষেত্রে আমরা কি করেছি, দুটো ওয়াইন্ডিং তো করেছি, কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিংটা কি, জাস্ট স্টার্টিং এ হেল্প করার জন্য। স্টার্টিংটার সময় একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, সেটা যদি ঘোরা শুরু করে, তারপরে সময়ের সাথে আমরা কি করছি, একটা স্পিডে যাওয়ার পরে যখন রানিং হয়ে গেল জিনিসটা, তখন কি আমরা এই সেন্ট্রিফুগাল সুইচটা কেটে দিচ্ছি। সেন্ট্রিফুগাল সুইচ কি, এটা কিছুই না, মোটরের শ্যাফটে এক ধরনের কানেক্ট করা সুইচ, শ্যাফটের সঙ্গে ঘুরতে থাকে। সেই সুইচের কাজ হচ্ছে, যখন মোটর একটা পার্টিকুলার স্পিডে চলে যায়, তখন সুইচটা কি করে, ওপেন করে দেয়, নিজের কানেকশনটাকে কেটে দেয়। সে মনে করো যে বানানো আছে যে 1000 আরপিএম, সেন্ট্রিফুগাল সুইচটা লেখা আছে 1000 আরপিএম এ গিয়ে কি হয়ে যায়, কাট হয়ে যায়। তাহলে আমাদের 1500 আরপিএম এর একটা মোটর ধরো, 4 পোল মোটর, তো 1500 আরপিএম তার হচ্ছে সিনক্রোনাস স্পিড। সো রোটার প্রায় 1480 কিছু তো একটা যাবে, সেই স্পিডের কাছাকাছি যাবে। এবার যাওয়ার টাইমে যখনই 1000 স্পিড চলে আসলো ঘুরতে ঘুরতে, তখনই কি হবে, সেন্ট্রিফুগাল সুইচটা অটোমেটিক কেটে দেবে। তখন তাহলে কি হবে, তখন আর এই অক্সিলারি ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, শুধুমাত্র মেন ওয়াইন্ডিং থাকবে, মেন ওয়াইন্ডিং এ ফ্লাক্স তৈরি করবে। আর মোটর তো তখন যখন যে মুহূর্তে সুইচিংটা হয়েছে, সুইচটা কেটে দিয়েছে লাইনটাকে, সেই মুহূর্তে মোটর তো ঘুরছিল, আর মোটর যেদিকে ঘুরছিল মেইন ওয়াইন্ডিং সেই দিকেই কি করবে, টর্ককে ডেভেলপ করবে। তো এর জন্য কি করা যায়, একদম বেসিক যদি কোনো মডেল বানাতে হয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা এবার একটা সেন্ট্রিফুগাল সুইচ আর দুটো ওয়াইন্ডিং করে, দুটো ওয়াইন্ডিং কি করেছি, স্টেটারের ভেতরেও স্লট গুলো অনুসারে যতগুলো স্লট আছে, তার ভিত্তিতে আমরা দেখবো প্রত্যেকটা স্লট টু আরেকটা স্লটের মধ্যে অ্যাঙ্গেল কত, তার ভিত্তিতে 90 ডিগ্রি হচ্ছে যত নম্বর স্লটে গিয়ে, সেখানে গিয়ে নেক্সট পয়েন্ট থাকে। মেন ওয়াইন্ডিং যেখান থেকে শুরু করেছি তার 90 ডিগ্রি পরে গিয়ে আমরা কি করেছি, অক্সিলারি ওয়াইন্ডিং করাটা শুরু করেছি। আবার অক্সিলারি ওয়াইন্ডিং যখন শেষ হচ্ছে, তার 90 ডিগ্রি পরে গিয়ে আবার মেন ওয়াইন্ডিং শুরু হচ্ছে, এইভাবে চলতে থাকছে, ঠিক আছে? টোটাল স্টেটারের ভেতরে তোমরা 3 ফেজের ক্ষেত্রে দেখেছো কিভাবে হয়, 120 ডিগ্রি অ্যাপার্টে গিয়ে নেক্সট কয়েল, তার 120 ডিগ্রি পরে গিয়ে 3 নম্বর ফেজের জন্য কয়েলটা জড়ানো হয়, ঠিক আছে? ওকে। তো এখানে দেখো, তোমাদেরকে এই মোটরটার একটা ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে, যে শুরুতে যদি একটা ওয়াইন্ডিং এ থাকতো, মেন ওয়াইন্ডিং থাকতো, তাহলে এই কার্ভটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে? টর্ক ভার্সেস স্পিডের কার্ভ। শুরুতে দেখো, ওই মোটরটা নিজে থেকে কোনো টর্ক ডেভেলপ করেছে, করেনি। কিন্তু যদি দুটো ওয়াইন্ডিং কে কম্বাইন করে চালানো হয়, অক্সিলারি ওয়াইন্ডিং আর স্টার্টিং ওয়াইন্ডিং, সেই ক্ষেত্রে মোটরে কি হচ্ছে, জিরো টর্ক নয়, একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট টর্ক তৈরি করছে, জিরো স্পিডেও কি করছে, একটা টর্ক তৈরি করছে। করে যত স্পিড বাড়ছে মোটরে, তত টর্কের মানও বাড়ছে কম্বাইন্ড ওয়াইন্ডিং এ। বাড়তে বাড়তে গিয়ে যদি কম্বাইন ওয়াইন্ডিং এ রেখে দিই আমরা, তাহলে দেখো আস্তে আস্তে এই যে ডট 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 দেখছো যে জায়গাটা, সেইখান দিয়ে কি হচ্ছে, টর্কটা আস্তে আস্তে কিন্তু ইয়ে হচ্ছে। আর যখন 100% মানে হচ্ছে একদম সিনক্রোনাস স্পিডে চলে যাবে রোটারটা, তখন তো টর্ক জিরোই হয়ে যায়, ঠিক আছে? কিন্তু একটা সাফিসিয়েন্ট স্পিড, সে 80% স্পিড যাওয়ার পরে আমরা কি করছি, সুইচিং করে দিয়েছি। সুইচ করেছি মানে কি করেছি, আমরা অক্সিলারি ওয়াইন্ডিংটাকে বাদ দিয়ে দিয়েছি। যে অক্সিলারি বাদ দিয়ে দিয়েছি, তখন শুধু কি আছে, মেন ওয়াইন্ডিং আছে। আর মেন ওয়াইন্ডিং এর টর্কের কার্ভ হচ্ছে এটা, সেই কার্ভের সাথে করে নেমে এসছে। ওই স্পিডে কি হয়েছে, ওই স্পিডে
এইখানে টর্ক তৈরি করছিল মেন ওয়াইন্ডিং, সেইখানে নেমে এসছে, ফল করে গেছে। যে মুহূর্তে সুইচিং করেছে সেই মুহূর্তে দেখো, মনে করো এই ছবিটা এখানে খুব বেশি ভালো না, আমি একটু জুম করি, হ্যাঁ। এই যে এই জায়গাটা দেখেছো, এই যে এই পার্টিকুলার জোনে এসে আমরা যেই সুইচিং করেছি, সেট করে টপটা নেমে গিয়ে কোন কোন গ্রাফটাকে ফলো করা শুরু করেছে, তোমরা দেখো কোন গ্রাফটাকে ফলো করা শুরু করেছে, মেন ওয়াইন্ডিং এর যে গ্রাফটা, সেই গ্রাফটাকে ফলো করছে। মেন ওয়াইন্ডিং এর টর্ক ভার্সেস স্পিডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আছে, সেই কার্ভটাকে ফলো করছে। দিয়ে আস্তে 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 কি যেরকম লোড হবে সেই ভিত্তিতে সেই স্পিডে গিয়ে সে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে মোটরগুলোর ক্ষেত্রে আমাদের ফুল লোড কোন জায়গাটা থাকছে? ফুল লোড হচ্ছে এটা, যে মোটর একটা যে লোড নিয়ে চলছে, মোটরটা কন্টিনিউয়াসলি শুরু থেকে শেষ, এইটা যদি তার লোড হয়, লোডটাও তো একটা অপোজিট টর্ক অ্যাপ্লাই করে, কোনো বাধা তো, মানে লোড মানে তো সেটা একটা বাধা, আর সেই বাধাও তো তাহলে অপোজিট একটা টর্ক দেয়। আর মোটর টর্কটা কি করে, সেই টর্কটাকে অতিক্রম করেই তাকে স্পিড আপ করে। তো মোটর লোড টর্ক যতটা, তার তুলনায় মোটরে তৈরি হওয়া ডেভেলপ হওয়ার টর্ক অনেক বেশি, ফলে মোটরটা আসলে স্পিড আপ করতে থাকে, ওই লোডটাকে নিয়ে স্পিড আপ করতে করতে, আর টর্ক অনেক বেশি জেনারেট হচ্ছে মোটরটায়, হতে হতে গিয়ে এটা কি করবে, কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে এই পার্টিকুলার এই পয়েন্টে এসে দেখো লোড টর্ক, লোডের জন্য যতটুকু টর্কের প্রয়োজন, এই 0 to 8 এইটুকু মান হচ্ছে লোডের জন্য দরকার। আর মোটরও তখন ওই পার্টিকুলার স্পিডে কি হচ্ছে, গিয়ে মোটর টর্কও কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তাহলে এই স্পিডে গিয়ে এটা লক হয়ে যাবে। এর থেকে বেশি ফার্দার স্পিড যাবে না। আর এটা নেয়ার টু দেখো 100%, এই স্পিডটাকে ডট ডট করে যদি স্ট্রেট লাইন নামিয়ে নিয়ে আসে, এখান থেকে একটা স্ট্রেট লাইন যদি টানি স্পিডের রেখার উপরে, তাহলে সেটা স্পিডের পয়েন্ট। আর সেখান থেকে 100% কতটুকু না, এইটুকু জাস্ট। তো সামান্য স্পিডের একটা ডিফারেন্স থাকলে মোটরটা কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিডে প্রায় চলতে থাকবে। তো এই কার্ভটা থেকে কিন্তু আমরা এটাই জানতে পারছি। ঠিক আছে। ওকে, এখানে বাকিটা তোমরা পড়বে, কিছু না। এখানে দেখো দুটো ওয়াইন্ডিং, একটা সেন্ট্রিফুগাল সুইচ। নেক্সট পার্টটা যদি দেখো যে এই ওয়াইন্ডিংটাকে বহু রকম ভাবে দেখানো সম্ভব, সেটা এখানে দেখিয়েছে। তোমরা যদি এটাকে টেস্ট করতে চাও, তাহলে নিজেরা কি করতে পারো, তোমরা নিজেরা হচ্ছে একটা ম্যানুয়াল সুইচ এখানে একটা ম্যানুয়াল সুইচ এখানে ব্যবহার করতে পারো, বা সেন্ট্রিফুগাল সুইচ। আচ্ছা, ম্যানুয়াল সুইচ ব্যবহার করতে তো আমরা প্রায়, তাই না? স্টার্টিং এ দুটো এই সুইচটাকে অন করে দিলাম হাত দিয়ে, যে মোটরটা চলা শুরু করলো, দিয়ে যখন মোটরটা প্রায় 80% স্পিডে চলে আসবে, তখন কি আমরা এটা খুলে দিলাম। এটা করতেই পারো, কিন্তু এটা খুব বেশি রিলায়েবল বা খুব বেশি প্র্যাকটিক্যাল হয় না। কারণ হচ্ছে, কে একটা ওই সামান্য একটা ফ্যান চালাতে গিয়ে দুটো ওয়াইন্ডিং এর জন্য যে সুইচ আছে সেটাকে অন করে রাখবে, দিয়ে মোটরটা চলা শুরু করবে, তারপরে গিয়ে যখন স্পিড আপ করে যাবে তখন বন্ধ করতে যাবে। কিন্তু বড় মোটরের জন্য, বড় মেশিন অপারেশনের জন্য আমরা একটা টাইম ইনভেস্ট করতে পারি। ছোট মোটরের জন্য করে কোনো লাভ নেই। তাই আমরা কি করেছি, আমরা ওখানে এক ধরনের সুইচের ডেভেলপ করেছি, শ্যাফটের সঙ্গে কানেক্ট থাকে, তার নাম সেন্ট্রিফুগাল সুইচ। সেই সুইচটা ঘুরতে থাকে, সুইচের যে মেকানিজম পার্ট গুলো আছে তারা ঘুরতে থাকে। তারা ঘোরার সাথে সাথে কি হয়, যত স্পিড বাড়তে থাকে, তুমি যদি কোনোদিন হাতে একটা বালতি ভরা জল নিয়ে যদি ঘুরতে থাকো, যত জোরে ঘুরবে দেখবে আস্তে আস্তে বালতিটা তত ওপর দিকে উঠে আসছে তোমার হাতে। সিমিলার ওয়েতে এই সেন্ট্রিফুগাল সুইচও সেই সেন্ট্রিফিউগাল যে ফোর্স আছে তার নীতির উপরে বেস করে কাজ করে। সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে এটা বাইরে মুখে বল, বাইরের দিকে। ফলে ওখানে কিছু ওয়েট আছে, যে ওয়েট গুলো ঘুরতে থাকে শ্যাফটের সাথে সাথে, সেগুলো কি আস্তে আস্তে আউটার দিকে যেতে থাকে, বাইরের দিকে। যখন এই ওয়েট গুলো বাইরের দিকে যাচ্ছে, শ্যাফটের থেকে বাইরের দিকে যাচ্ছে, তখন ওরা পুশ করে একটা মেকানিজমকে, সেই একটা রোটেটিং অবস্থাতে তারা পুশ করে একটা প্লেটকে। সেই প্লেটটা কি করে, বাইরে আমার যেটা স্থির আছে স্টেটারের দিকে একটা কন্ট্যাক্ট আছে, সেই কন্ট্যাক্টের সুইচের মধ্যে কানেকশন করে দেয়, বা কানেকশনটাকে কেটে দেয়। যদি আগে কানেকশন হয়ে থাকে তাহলে কেটে দেয়। এই হচ্ছে নর্মাল সেন্ট্রিফুগাল সুইচ, যেটা নিয়ে আমরা পরে আরো দেখবো। আমরা অ্যানিমেশন দেখে নিতে পারি চাইলে সেন্ট্রিফুগাল সুইচের। তো এই হচ্ছে রেজিস্ট্যান্স স্টার্ট, ইন্ডাকশন রান মোটর। কি হবে, রেজিস্ট্যান্স স্টার্ট কেন বলা হয়েছে, কারণ এখানে রেজিস্ট্যান্সের উপরে কি পয়েন্ট, কারণ কোনো ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স কম, আর একটা ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স বেশি। তো একটু ভুল করলাম, এইদিকে যে অক্সিলারি ওয়াইন্ডিং থাকবে তার রেজিস্ট্যান্স বেশি, আর মেন ওয়াইন্ডিং তার রেজিস্ট্যান্স কম। এর এর ভিত্তিতে এই প্রপোর্শনাল করে দুটো কি করতে পেরেছি, দুজনেই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান তখন ডিফারেন্ট হয়েছে। ঠিক আছে। এর থেকে দুজনের মধ্যে দিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেলে কারেন্ট যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে না। এর ফলে এরা যে দুজনে মিলে যে মিলিত যে একটা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে,
সেটাও কি হচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তার মানটাও বারে বারে পাল্টাচ্ছে আর তার দিকটাও পাল্টে যাচ্ছে সময়, ফলে রোটারের মাঝখানে যে জায়গাটা রোটার আছে সেই জায়গায় কি হচ্ছে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এবার শুরুতে মোটরটাকে যদি একবার চালিয়ে দেওয়া যায় এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা টর্ক তাতে ডেভেলপ হয়, মোটরটা সেদিকে চলা শুরু করে, কিন্তু আস্তে 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 কি হয় যখন রানিং হয়ে যায় তখন যদি আমরা এই অক্সিলারি ওয়াইন্ডিংটাকে বাদও দিয়ে দিই তাও মেন ওয়াইন্ডিং কি করবে সাফিসিয়েন্ট টর্ক তৈরি করতে পারবে ওই লোডটাকে চালানোর জন্য। আননেসেসারি তখন আমরা আর অক্সিলারি ওয়াইন্ডিংটাকে চালাই না, অক্সিলারি ওয়াইন্ডিংটাকে একদম বাদ দিয়ে দিই। সেটা কিভাবে? সেন্ট্রিফিউগাল সুইচ। এছাড়াও সেন্ট্রিফিউগাল সুইচ ছাড়াও আরো অন্যান্য টাইপের ম্যাগনেটিক সুইচ আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ম্যাগনেটিক সুইচ কিভাবে কাজ করে পরে দেখবো আমরা, কিন্তু আলটিমেট কনস্ট্রাকশন হচ্ছে এটা। দুটো ওয়াইন্ডিং আছে, তারা প্যারালালি আছে, শুধু কি অক্সিলারি ওয়াইন্ডিং সহ সিরিজে একটা সেন্ট্রিফিউগাল সুইচ হোক সেটা কানেক্ট করা আছে। এটা একটা টাইম পরে গিয়ে যখন মোটরটা প্রায় 80%, 70% বা 80% স্পিড রিচ করে গেছে তখন এটাকে ওপেন করে দেবে, এই ওয়াইন্ডিংটাকে বাদ দিয়ে দেবে সিস্টেম থেকে, শুধু তখন মেন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিংটাই থাকবে মোটরকে চালানোর জন্য। সো এই মোটরের অ্যাপ্লিকেশনটা একটু দেখে নিই। As the torque of this type of motor is relatively small and its starting current is high, and there are manufactured for a rating of up to 5.5 HP where the starting load is light. This motor is used to drive fan, grinder, washing machine, food working tools. এখানে অনেকগুলো জিনিস বলেছে যেখানে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করি না সব ক্ষেত্রে, যেমন ওয়াশিং মেশিন হোক বা ওয়াশিং মেশিনে ইন জেনারেল আমরা এখন হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটরই ব্যবহার করি, পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। ঠিক আছে, আমরা এখানে অ্যাপ্লিকেশন জায়গাগুলো একদম পারফেক্টলি দেওয়া নেই, তবুও ঠিক আছে যে বলছে আমরা এটা দিয়ে কি বানাতে পারি, আমরা ফ্যান তৈরি করতে পারি, তাই না? খাওয়া দাওয়ার জন্য ফ্যান, গ্রাইন্ডার বানাতে পারি, মানে গ্রাইন্ডার মানে আমাদের যে গ্রাইন্ডারটা আছে না ল্যাবে দেখেছো তোমরা, সেই গ্রাইন্ডারের মোটরগুলো তৈরি করতে পারি। যদি আমাদের মোটরটা 3 ফেজ মোটর ছিল, বাট সিঙ্গেল ফেজেও কাউকে যদি বানাতে হয় তাহলে আমরা এইভাবে বানাতে পারি দুটো ওয়াইন্ডিং করে। ঠিক আছে, এই ধরনের মোটরকে একটা কমন নেম আছে, তাদেরকে বলা হয়েছে স্প্লিট ফেজ। স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরও কিন্তু বলে থাকা হয়। তো তাদের মধ্যে যে দুটো ফেজের মধ্যে দুটো কারেন্ট যে যাচ্ছে তাদের মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সো সেখান থেকে নামটা এসেছে স্প্লিট ফেজ। ঠিক আছে, স্প্লিট ফেজ মানে সিঙ্গেল ফেজ লাইনটাকেই কেমন যেন আমরা দুটো ডিফারেন্ট ফেজ বানিয়ে ফেলতে পারছি, দুটো ডিফারেন্ট কারেন্ট বানাতে পারছি, তাই না? দুটোর মধ্যে ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে কিন্তু তাদের মধ্যে কি হচ্ছে একজন আগে একজন পরে যাচ্ছে। আচ্ছা, কিছু কিছু আমি হচ্ছে ফাউল টক বলা হয়ে যাচ্ছে, ওটা পার্ডেন, হ্যাঁ, ওটার জন্য আমি কিছু কিছু টার্ম ভুল বলছি যেটা বলা উচিত না অ্যাকচুয়ালি। মানে যেমন হচ্ছে একটু আগে বললাম যে দুজন একটা সিঙ্গেল ফেজ থেকে ডবল ফেজ বানিয়ে নিচ্ছে, অ্যাকচুয়ালি এতে স্টুডেন্টরা কনফিউজড হতে পারে অনেকে, তো তারা বেশি কনফিউজড হবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কি হয় তাদের মধ্যে একটা কারেন্টই, সেই লাইন কারেন্টটা কি দুটো পার্টে ভেঙে যাচ্ছে, দুটোর মধ্যে যে কারেন্ট যাচ্ছে তারা কিন্তু একসঙ্গে যাচ্ছে না, একজন এগিয়ে একজন পিছিয়ে আছে, এটা হচ্ছে মেনলি বলতে চাচ্ছি। এর পরের দিন আমরা দেখবো যে ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান মোটর। এই মোটরের ক্ষেত্রে কি করা হয়, এই মোটরের ক্ষেত্রে বেসিক্যালি আমরা সেমই, বিশেষ কোনো পার্থক্য নেই, কিন্তু এই মোটরের ক্ষেত্রে দেখো ইন্ডাকটিভ স্টার্টটা এখনই বলে দিই আজকে, এটা বেটার। ঠিক আছে, চলো ইন্ডাকটিভ স্টার্টের ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিছু না, আমরা রেজিস্ট্যান্স স্টার্টের ক্ষেত্রে এই পাশে রেজিস্ট্যান্সের জিনিসটাকে বেশি ভাবা হয়েছে, তাই তো? রেজিস্ট্যান্সকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, হাইলি একটা রেজিস্টিভ একটা ওয়াইন্ডিং ব্যবহার করেছিলাম যার মধ্যে প্রচুর কারেন্টও যাচ্ছে না, বাট সে যে ফ্লাক্সটা তৈরি করছে দুজনের রেজাল্টেন্ট ফ্লাক্সের ফলে একটা কি হচ্ছে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পেরেছি পালসেটিং এর তুলনায়। কিন্তু যদি ইন্ডাকশন স্টার্ট ইন্ডাকশন রান বানাই সেক্ষেত্রে কি করা হয়, এই যে অক্সিলারি ওয়াইন্ডিংটা, সেই অক্সিলারি ওয়াইন্ডিংটার ক্ষেত্রে আমরা খুব লাইট একটা ইন্ডাকটিভ প্রপার্টিজ আছে, খুব লাইটলি ইন্ডাকটিভ প্রপার্টিজ আছে, এমন হচ্ছে কি করি একটা কয়েল খুব লাইটলি, মানে খুব সরু তার দিয়ে হয়তো খুব অল্প পরিমাণে হোক কিন্তু ইন্ডাকটিভ প্রপার্টিজ তৈরি করা হয়েছে, সেটাকে নিয়েই আমরা ওয়াইন্ডিংটা তৈরি করেছি আর সিমিলার কানেকশনস সেইভাবে চলতে থাকে মোটরটা বেসিক্যালি। দেখো এই মোটরটা নিয়ে একটু পড়ি। ইনস্টেড অফ রেজিস্ট্যান্স স্টার্ট, এই রেজিস্ট্যান্সটা
এর পরিবর্তে ইন্ডাকটেন্স ক্যান বি ইউজ টু স্টার্ট দ্য মোটর থ্রু এ হাইলি ইন্ডাকটিভ স্টার্টিং ওয়াইন্ডিং। তাহলে কি বলছে, হাইলি ইন্ডাকটিভ স্টার্টিং ওয়াইন্ডিং। দেখেছো স্টার্টিং ওয়াইন্ডিংটা কেমন নিচ্ছে না, হাইলি ইন্ডাকটিভ। তোমাদের বলো না খুব হাই ইন্ডাকটিভ টাইপের একটা কয়েল নেবে, সেটা নিয়ে কিন্তু স্টার্টিং ওয়াইন্ডিং তৈরি করা হচ্ছে। ইন সাচ কেস দ্য স্টার্টিং ওয়াইন্ডিং উইল হ্যাভ মোর নাম্বার অফ টার্ন, বলো না অনেক বেশি টার্ন দেওয়া আছে খুব সরু তার নিয়ে, and will be embedded in the inner across of the stator slot। দেখো স্টেটারের স্লট যেটা স্লট হয় না, স্টেটারের স্লটের ভেতরের দিকে বসানো হলো। এটা সুবিধা কি, যেটা ইনারে ভেতরের দিকে থাকে তার ইন্ডাকটিভ প্রপার্টিসটা কি হয়ে যায়, বেড়ে যায় সেই কয়েলের। যে কয়েলটা একটু বাইরে আউটার সারফেসের দিকে আছে তো তার ক্ষেত্রে ইন্ডাকটিভ প্রপার্টিস এর মানটা কম হয়, কোরের ভিতরে যত চলে যায় ইন্ডাকটিভ প্রপার্টিস তত বেশি হয়। তোমরা এটা আগেও জেনে এসেছো, ঠিক আছে। ডিপ বার বা ডুয়াল কেজ রোটার টাইপ মোটর পড়ার সময় আমি কিন্তু এই জিনিসটা বলেছিলাম। ওখানে বলছি যে তার যে স্টার্টিং ওয়াইন্ডিংটা হবে সেটা খুব হাইলি ইন্ডাকটিভ তৈরি করার চেষ্টা চলছে, তবে অনেক বেশি টার্ন দেওয়া হচ্ছে। আর কি করা হচ্ছে যে সেটাকে হয়তো ডিপে, কোরের ডিপের ভেতরে বেশি বসানো হয়েছে, ঠিক আছে। কোরটা বা কোর বলতে এখানে কোন কোর, স্টেটারের যে কোর আছে তার ভিতরে ডিপে বসানো হয়েছে। So as to have high inductance due to more number of turns and the area will be surrounded by more irons, as the starting and main winding is most of case the made from the same gauge wire winding wire। আচ্ছা বলছি এটা স্টার্টিং আর সেম গেজ ওয়্যারের ক্ষেত্রে ব্যবহার করা যায়, মোস্ট অফ ক্ষেত্রে ব্যবহার করে, নো প্রবলেম, সেম গেজের তার ব্যবহার করতে হয়। কিন্তু কেউ যদি সেভিং করতে চায়, কস্ট সেভিং বা বিভিন্ন দিক কনসিডারেশন রেখে যদি করে, সেক্ষেত্রে সে সরু তারও ব্যবহার করতে পারে। এটা ডিজাইনের পার্ট, কেমন টাইপের কোন গেজের তার ব্যবহার করবে। তো নেক্সট বলছে যে রেজিস্ট্যান্স মেজারমেন্ট হ্যাজ টু বি ডান টু আইডেন্টিফাই দ্য ওয়াইন্ডিংস। সো ইন্ডাকটিভ স্টার্ট আর ইন্ডাকটিভ রান এই মোটরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স মেজারমেন্ট করে আমরা কি বলতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, কোনটা ওয়াইন্ডিং। This motor will have low starting torque and high starting current and low power factor। So মোটরটার ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে, সেটা হচ্ছে কি যে লো স্টার্টিং টর্ক, টর্কটা খুব কম হবে। তো যেখানে স্টার্টিং এ প্রচুর টর্কের প্রয়োজন নেই এমন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি। হাই স্টার্টিং কারেন্ট, স্টার্টিং কারেন্টটা কি হবে, হাই হবে, ঠিক আছে, স্টার্টিং কারেন্টটা হাই। আর লো পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরটা কি হবে, পোর পাওয়ার ফ্যাক্টর আলা একটা মেশিন হবে, ওয়াইন্ডিংটা পোর পাওয়ার ফ্যাক্টর বা লো পাওয়ার ফ্যাক্টর আলা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্ডাকশন স্টার্ট, ইন্ডাকশন রান মোটর। স্পেশালি ছবি সেমই, ঠিক আছে, আলাদা সেরকম বিশেষ কিছু নেই। তো এই হচ্ছে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স টাইপ আর হচ্ছে ইন্ডাকশন স্টার্ট, ইন্ডাকশন রান টাইপ মোটর সম্পর্কে ছিল। এরপরের দিন আমরা সেন্ট্রিফুগাল সুইচটা নিয়ে দেখছি। এখানে যদি কারোর কোনো প্রবলেম হয়, অ্যাকচুয়ালি আজকে না কথা বলতে খুব ডিস্টার্ব হচ্ছিল আমার, বেসিক্যালি খুব প্রবলেম হচ্ছে, জানি না কেন, ওর জন্য কতগুলো জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে, তো ওর জন্য একটু আননেসেসারি অনেক কথা বলা হয়ে গেছে। সো ঠিক আছে, তোমরা ওটা একটু দেখো, যদি কোনো প্রবলেম হয়, কোথাও যদি কনফিউজড হয়ে যাও অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে, আমি কিন্তু সেটাকে কারেক্ট করে নেবো। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট পার্টে আমরা সেন্ট্রিফুগাল সুইচ দিয়ে বাকি অন্য টাইপের মোটরগুলো তো দেখবো সেগুলোতে কি করা হয়। আর এখন সবার কাছে হয়তো কনফিউজ লাগছে, কোনো চিন্তা নেই, আমরা আরো অনেক বেশি ছবি নিয়ে আসবো, প্রত্যেকটা মোটরের গঠনের মধ্যে আসবো, তখন ওগুলোকে অ্যানালাইসিস করতে থাকলে তুমি ইজিলি বুঝতে পারবে যে সিঙ্গেল ফেজ মোটরটা কিভাবে বানানো হচ্ছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।